কাল থেকে সকালবেলা খিদে পেলে খালি পেটে কী খেতে হবে? ফল খেতে হবে। কিন্তু আপনি ফল কখন খান? ভরা পেটে ফল, খালি পেটে জল। কারা শিখিয়েছে? আমাদের মা ঠাকুমারা। আর সে কারণেই দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। বুঝতে পেরেছেন? তাহলে যারা এই শ্লোকটা তৈরি করেছিল তারা তাদের সুবিধার জন্য তৈরি করেছিল। তার কারণ ওটা করলেই, ভরা পেটে ফল আপনি খেলেই আপনি কিন্তু অসুস্থ হবেন। কেন? অসুস্থতা মানে ইমব্যালেন্স, আর সুস্থতা মানে ব্যালেন্স। তো এই ব্যালেন্স কি আর ইমব্যালেন্স কি, এটা আমরা বিস্তারিতভাবে জানব। ভাবুন, একটা গাড়ি, এটা একটা যন্ত্র। আবার যদি দেখি একটা মানুষ, সেটাও কিন্তু একটা যন্ত্র। গাড়ি যদি খারাপ হয় তাহলে তাকে কিন্তু গ্যারেজে যেতেই হবে। কিন্তু মানুষের শরীর যদি খারাপ হয়, মানুষকে কি গ্যারেজে যেতে হবে সার্ভিস করার জন্য? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। যদি একটা গাড়ি, ভাবুন তার তেলের একটা পাইপ ফুটো হয়ে গেছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা তেল পড়ছে, তাহলে তাকে কিন্তু গ্যারেজে নিয়ে যেতেই হবে সার্ভিস করানোর জন্য, তার ওই তেল পড়ে যাওয়াটাকে বন্ধ করার জন্য। কিন্তু একটা মানুষের হাত কেটে গেছে বা আঙুল কেটে গেছে, সেখান থেকে টপ 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 রক্ত পড়ছে, কিন্তু সেই রক্ত পড়াটা কতক্ষণ পড়বে? খুব বেশি হলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তারপরে কি হবে? রক্ত পড়াটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে রক্ত পড়াটা মানুষের শরীরে বন্ধ হয়ে গেল, সেটা কিভাবে সম্ভব? কে বন্ধ করলো? আবার এই যে রক্ত পড়ছিল, সেখানে একটা ব্যথা হচ্ছিল, সকাল থেকে বিকেল গড়াতে গড়াতে দেখা যাবে আমার বিকেলবেলা সেই ব্যথাটা কিন্তু অনেকটা কমে গেছে। আবার 5-7 দিন পরে দেখব যে কাটা জায়গাটা ছিল সেটাও কিন্তু জুড়ে গেছে। আবার 1 মাস 2 মাস পরে দেখব ওই যে কাটা জায়গাটা ছিল সেটা কি হয়েছে? দাগটা মিলিয়ে গেছে, মানে আমি বুঝতেই পারবো না কোথায় আমার কেটে গিয়েছিল। তাহলে এই যে পুরো ঘটনাটা একটা মানুষের শরীরের ভেতরে ঘটলো, সেটা কে ঘটালো? তার মানে আমাদেরকে প্রকৃতি এমনভাবে বানিয়েছে যে আমাদের শরীরের ভেতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, শরীর তাকে নিজে নিজেই সারিয়ে নিতে পারে, আর তার নাম ইমিউনিটি। ইমিউনিটি আমাদের শরীর নিজে নিজে সারিয়ে নিতে পারে। কিন্তু গাড়ি, তার ভেতরে কিন্তু কোনো ইমিউনিটি পাওয়ার নেই। সে কিন্তু নিজের সমস্যাকে বা নিজের প্রবলেমকে নিজে সারিয়ে নিতে পারে না। এবার এই যে ইমিউনিটি মানুষের শরীরে, এটা কিন্তু একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে যে সমস্ত সুবিধে থাকে, একটা মানুষের শরীরের ভেতরে কিন্তু সেই সুবিধে আছে। আপনার যদি ব্লকেজ হয়ে যায়, আপনার যদি শরীরের অর্গানে কোনো প্রবলেম হয়ে যায়, সেগুলোও কিন্তু ঠিক করে নিতে পারে এই ইমিউনিটি। কিন্তু এই ইমিউনিটিটা কি করে শরীরে তৈরি হয়? এই ইমিউনিটিটা তৈরি হয় আমাদের শরীরে সঠিক খাবার দাবারের মাধ্যমে, ফুড। কখন? যখন এই ফুডটা আমাদের শরীরে হজম হতে পারে। আর এই ইমিউনিটি পাওয়ার আমাদের শরীরে কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তাহলে যার শরীরে যত বেশি ইমিউনিটি, তার শরীরে তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে এই যখন আমরা খাবার খাই, খাবারটা যখন হজম হয়, সেই হজম হয়ে আমাদের শরীরে তৈরি হয় কি? রস বা নিউট্রিশন। কারণ আমরা যদি ছোলা ভাজা খাই, ছোলা ভাজা তো আমাদের শরীরের মাথায় বা আমাদের কিডনিতে, হার্টে চলে যায় না, সেটার একটা নির্যাস আমাদের শরীরে কি হয়? পৌঁছে যায়, যাকে আমরা রস বলতে পারি। এই রস থেকে আমাদের শরীরে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। এই রক্ত থেকে আমাদের শরীরে তৈরি হয় মাংস। এই মাংস আমাদের শরীরে তৈরি করে মেদ বা চর্বি, ফ্যাট। আর এই মেদ থেকে আমাদের শরীরে তৈরি হয় অস্থি বা হাড়। এই অস্থি থেকে আমাদের শরীরে তৈরি হয় মজ্জা। আর এই মজ্জা থেকে আমাদের শরীরে তৈরি হয় কি? শুক্র বা হরমোন। যেমন মেল হরমোন, তেমন ফিমেল হরমোন। তার মানে এই সমস্ত জিনিস আমাদের শরীর পরিচালনার জন্য কাজে লাগে। এটা তৈরি কোথা থেকে হয়? যখন আমরা সঠিক খাবার খাই এবং সেই খাবারটা যখন হজম হয়, তখনই কিন্তু এটা সম্ভব। তার মানে যদি এটা বদহজম হয়ে যায়, তাহলে কি হবে? এই পুরো জিনিসটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তার মানে আমাদের শরীরে তখনই সমস্যা তৈরি হবে যখন খাবারটা বদহজম হয়ে যাবে। তার মানে তখন আমাদের শরীরে রস সঠিক নয়, তার মানে রক্ত, মাংস, মেদ, অস্থি, এই সমস্ত কিছুতে আমাদের সমস্যা তৈরি হবে। এগুলোকে আয়ুর্বেদিক ভাষায় আমরা বলি ধাতু। তার মানে আমাদের শরীর এই যে ব্যালেন্স তৈরি করে রেখেছে এই ধাতুগুলোর মাধ্যমে।
যখনই কোনো মানুষের ধাতুগত কোনো প্রবলেম হবে, রক্তে প্রবলেম হতে পারে, মাংসে প্রবলেম হতে পারে, অস্থিতে প্রবলেম হতে পারে, তখনও কিন্তু আমরা অসুস্থতা অবলম্বন করি বা অসুস্থতা হয়। সো আমাদের শরীরে যত রকমের সমস্যা হয় সেই সমস্যাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা এক্সটার্নাল প্রবলেম আর একটা ইন্টারনাল প্রবলেম। তার মানে যত রকমের আমাদের শরীর খারাপ প্রবলেম, ভাবুন আপনি বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, আপনার হাত পা কেটে গেছে কিংবা আগুনে হাত পুড়ে গেছে, সেগুলো কি বহিরাগত মানে বাইরে থেকে আপনার এই সমস্যাটা এসেছে। এটার জন্য কিন্তু আমাদের এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। হাত কেটে গেছে, রক্ত পড়ছে, আগুনে পুড়ে গেছে, জ্বালা করছে, আমাদেরকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু ইন্টারনাল মেডিকেল প্রবলেম, আমি চুপচাপ বসে আছি, হঠাৎ আমার মাথাটা ঘুরছে, এই যে মাথা ঘুরছে এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে? আমার শরীরের ভেতরে এমন কিছু সমস্যা যেটা আমার মাথা ঘোরা দিয়ে বোঝা যাচ্ছে। তাহলে এই যে সমস্ত সমস্যা, যে সমস্যাগুলো আমার হাঁটুতে ব্যথা হচ্ছে কিংবা আমার কোমরে ব্যথা হচ্ছে কিংবা আমার মাথাটা ঘুরছে, এগুলো কি ইন্টারনাল মেডিকেল প্রবলেম। এই ইন্টারনাল মেডিকেল প্রবলেমের জন্য আপনাকে কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। কি দরকার? ইন্টারনাল প্রবলেম যে কারণে, সেই কারণটাকে যদি আপনি বাড়িতে বসে সলভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা তক্ষুনি সলভ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা আমরা ডিটেলসে জানব। আমরা যখন আমাদের শরীরের কথা বলবো, তখন আমাদেরকে দেখতে হবে আমাদের পৃথিবীকেও। তার কারণ পৃথিবী যেভাবে তাকে সুস্থভাবে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে, আমরাও যদি তার এই বিজ্ঞানটাকে লক্ষ্য করতে পারি, তাহলে আমরাও কিন্তু ওইভাবে সুস্থ হতে পারি। একটা পৃথিবী যদি আমরা লক্ষ্য করি, সে কিভাবে এত সুন্দরভাবে টিকে আছে। একটা পৃথিবীতে জীবন সম্ভব তখনই হয় যখন পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছয়। আমাদের জীবনে হয়তো মোবাইল ফোনটা খুব জরুরি, মেয়েদের জীবনে যেমন লিপস্টিক পাউডার না হলে তারা বাইরে বেরোতেই পারে না। এই যে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, যদি এই আলো পৃথিবীর খুব কাছে চলে আসে, তাহলে কি হবে? পৃথিবীর যে তাপমাত্রা খুব বেড়ে যাবে। তার মানে পৃথিবীতে সমস্ত প্রাণী, সমস্ত গাছপালা সব পুড়ে যাবে। আবার যদি এই সূর্য মন খারাপ করে পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়, তাহলেও কিন্তু সমস্যা। তার কারণ পৃথিবীটা অনেক ঠান্ডা হয়ে যাবে। তাহলে পৃথিবীতে জীবনের জন্য কে দায়ী? সূর্য দায়ী। আবার এই পৃথিবীতে যদি দেখতে পাই আমরা, কি আছে? জল আছে। পৃথিবীর প্রায় 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই জল কি? জীবন। পৃথিবীর প্রতিটা প্রাণী জল পান করে, এবং আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন জলের মধ্যে ডুবেছিলাম। তার মানে জল থেকে কিন্তু জীবনের সৃষ্টি। এই জল আমাদের জীবন ধারণ করার জন্য প্রয়োজন। কিন্তু যদি খুব বেশি জল বেড়ে যায়, তাহলে গ্রাম শহর কোথায় যাবে? সব জলে তলে ডুবে যাবে। আবার এই জল যদি একদম কমে যায়, তখনও কিন্তু সমস্যা। তাতে কি হবে? তাতে মরুভূমি হয়ে যাবে। এই পৃথিবীতে কি আছে? বাতাস আছে বা বায়ু আছে। তাহলে বায়ু কি কাজে লাগে? বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগে। আমাদের জীবন ধারণ করার জন্য অক্সিজেন অত্যন্তভাবে প্রয়োজনীয়। কিন্তু এই বাতাস যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু সাইক্লোন, তুফান, আয়লা, আমফান, এরকম বিভিন্ন রকম ঝড় তুফান আমরা দেখতে পাবো। সব কিছু ঝড় উড়িয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আবার যদি বাতাস না থাকে, তখনও কিন্তু খুব মুশকিল। তার কারণ কি? শ্বাস নিতে পারবো না। তার মানে বুঝতে পারছি আমরা, সূর্য, জল, বায়ু, এই 3টে উপাদান এই পৃথিবীটাকে কি করেছে? একটা ছন্দে রেখেছে বা ব্যালেন্সে রেখেছে। এই যে পৃথিবী যেভাবে সূর্য, জল, বায়ু তাদের একটা ছন্দ দিয়ে পৃথিবীকে ধরে রেখেছে, আমরা যদি আমাদের মানুষের শরীরকে দেখতে পাই, সেই শরীরের মধ্যেও কিন্তু এই একই জিনিস বিদ্যমান। মানুষের শরীরেও কিন্তু একটা টেম্পারেচার আছে। সেই টেম্পারেচার কত? 98 ডিগ্রি ফারেনহাইট। আবার মানুষের শরীরেও কিন্তু জল আছে। আমাদের রক্তরস সবই কিন্তু জল। আবার আমাদের শরীরে প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন। তার মানে পৃথিবীকে সুস্থ রাখার জন্য যে যে উপাদানগুলো জরুরি, ঠিক সেই উপাদান কিন্তু আমাদের শরীরেও কিন্তু প্রয়োজন। এবং শুধু প্রয়োজন নয়, তারা কি করেছে? আমাদের শরীরকে নিয়ন্ত্রণও করে। যেমন এই যে মাথা থেকে বুক পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? জল।
আর যদি আমাদের কোনো রকম শরীর খারাপ হয়, আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে, আগে পরীক্ষা করে আসুন। কিন্তু আজ থেকে 5,500 বছর আগে আয়ুর্বেদা শাস্ত্র কি বলেছে, প্রবলেমটা কোথায় বলুন। যদি প্রবলেম গলায় হয় তাহলে তারা কিন্তু বলে দেবে এটা জলের জন্য। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ভাবুন, এই যে বৃষ্টির সময় যদি আপনি খুব বৃষ্টিতে ভিজে যান, তাহলে কি আপনার হাঁটুর যন্ত্রণা হবে? একদমই নয়। আপনার গলায় ব্যথা হবে, সর্দি হবে, মাথার যন্ত্রণা করবে। কোথায় হচ্ছে? সব কিন্তু এই জায়গায়, মাথা থেকে বুক পর্যন্ত। তার মানে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? জল। আবার এই যে বুক, এই বুক থেকে নাভি পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে উত্তাপ। আমাদের পেটের ভেতরে বিভিন্ন রকম অ্যাসিড যারা কিনা আমাদের খাদ্যকে হজম করার জন্য কাজে লাগায়। সুতরাং অনেক সময় আমরা শুনেছি না যে খেতে খেতে জল খাবে না, কেন? তার কারণ জল যখন খাবো তখন ওই পেটের যে অগ্নি বা আগুন ঠান্ডা হয়ে যাবে। তাহলে কি হবে? খাওয়া দাওয়া হজম হবে না। আর খাওয়া দাওয়া যদি হজম না হয় তাহলে আমার শরীরে রস তৈরি হবে না, আর রস তৈরি না হলে আমার শরীরের ইমিউনিটি কি হবে? কোশ্চেনেবল। সুতরাং আমার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তার মানে খেতে খেতে জল খাওয়া যাবে না। আর খেতে খেতে অনেকে দেখবেন কোল্ড ড্রিঙ্কস খায়, ঠান্ডা আইসক্রিম খায়। এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? বায়ু। বায়ু মানে বাতাস। আমাদের হাঁটু, আমাদের পা, আমাদের কোমর, আমাদের কোলন, সমস্ত কিছুকে কিন্তু ডোমিনেট করছে কে? বায়ু। আয়ুর্বেদিক ভাষায় এই বায়ুকে বলা হয় ভাতা, আর তাপকে বলা হয় পিত্ত, জলকে কি বলা হয়? কাফা। ঠিক একই রকমভাবে পৃথিবীর ক্ষেত্রে যদি দেখি, সূর্য মানে পিত্ত, জল মানে কাফা, অ্যান্ড বায়ু মানে ভাতা। তার মানে পিত্ত, কাফা, ভাতা তাদের একটা সম্পর্ক সুস্থ পৃথিবীর জন্ম দিয়েছে। আমাদের শরীরে কাফা, পিত্ত, ভাতা একটা সুন্দর ছন্দ একটা সুস্থ শরীরের জন্ম দিয়েছে। মডার্ন মেডিকেল সায়েন্স বলে মানুষের শরীর নাকি 8,500 রকমভাবে অসুস্থ হতে পারে। কত রকমভাবে? 8,500 রকমভাবে। মানে ম্যানিনজাইটিস, ফ্যারেঞ্জাইটিস, আর্থারাইটিস, ক্যান্সার, আলসার, জন্ডিস। কিন্তু আয়ুর্বেদা কি বলে? শুধুমাত্র শরীরে যদি বায়ু বাড়ে বা ভাতা বেড়ে যায় তাহলেই কিন্তু আপনাদের শরীরে শরীর খারাপ হবে। মানে শুধুমাত্র বায়ু বেড়ে যদি, ভাতা বেড়ে যদি পিত্তের সঙ্গে মেশে, দ্যাট ইজ কল ভাতা পিত্তের প্রবলেম। ভাতা বেড়ে যদি কাফার সঙ্গে মেশে তাহলে কিন্তু কাফা ভাতার প্রবলেম। তার মানে আমাদের শরীরের যত রকমের রোগ, সমস্ত রোগের জন্য কে দায়ী? ভাতা বা বায়ু দায়ী। এখন লক্ষ টাকার একটা কোশ্চেন যে আমাদের শরীরে বায়ু কেন বাড়ে? আমাদের শরীরে বায়ু বাড়ে আমাদের খাবার দাবারের জন্য। আমাদের খাবার দাবারের জন্য। যখন আমরা ভুল খাবার খাই, যখন আমরা বেশি খাবার খাই, যখন আমাদের খিদে নেই তাও আমরা খেয়েছি, এরকম হতে পারে। অনেক সময় হয় আবার এমন খাবার খেয়েছি যে খাবারের মধ্যে কোনো ডিএনএ নেই। ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে খাবার দাবারের ঠিকানা। যেমন আপনাকে যদি চিঠি পাঠাতে হয় তাহলে আপনার অ্যাড্রেসটা আমাকে জানতে হবে, সেখানে পিনকোড, কেয়ার অফ, অ্যাড্রেস, ভিলেজ, পিএস, এগুলো সমস্ত কিছু লিখতে হবে। এবার ভাবুন, পোস্টমাস্টার ওই চিঠিটা নিয়ে যাচ্ছে, তার নাম বেলা বোস। সে কে? সে আমার গার্লফ্রেন্ড। তাহলে বেলা বোসের কাছে আমি চিঠি লিখেছি তার অ্যাড্রেস লিখে সমস্ত কিছু করে, কিন্তু বৃষ্টিতে কি হয়েছে, ওই বেলা বোস যে ছিল ওই বোসটা কোনো কারণে মুছে গেছে। ভাবুন, যেখানে চিঠিটা নিয়ে পোস্টমাস্টার যাচ্ছে সেখানে বেলা নামে আর একজন থাকে, সে কে? বেলা রায়। তার বয়স কত? তার বয়স 70 বছর, একজন বিধবা ভদ্র মহিলা। এবার ভাবুন, আমার গার্লফ্রেন্ড কোথায় 22 বছরের বয়স, কোথায় বৃদ্ধ ভদ্রমহিলা যার বয়স 70 বছর। তাহলে ভুল করে চিঠিটা কি করবে? পোস্টমাস্টার তার কাছে দিয়ে চলে আসবে। তাহলে আমার গার্লফ্রেন্ডের চিঠি যদি ওই বৃদ্ধ ভদ্রমহিলার কাছে গিয়ে পৌঁছয় তাহলে কোনো রেজাল্ট নেই। ঠিক তেমনি আমরা যখন কোনো খাবার খাই না, সেই খাবারের মধ্যে তাদের অ্যাড্রেস থাকে, ডিএনএ। খাবারের স্বাদ, খাবারের গন্ধ, খাবারের ফাইবার, সেগুলো কি শরীর তাকে চিনতে পারে। তাহলে যখন আমরা ভুল খাবার খাই, বেশি খাবার খাই, খিদে নেই এমন খাবার খেয়েছি, কিংবা ডিএনএ বিহীন খাবার খেয়েছি, সেই খাবারটা কি হয়? আমাদের যে শরীরের কোলন, সেই কোলনে এসে জমা পড়ে থাকে, হজম হয় না। কেন? তার কারণ শরীর তাকে চিনতে পারেনি। কেন সেটা বেশি, কেন সেটা ভুল। তাহলে সেই খাবারটা যখন আমাদের শরীরে এসে জমে পড়ে থাকবে, আর পড়ে পড়ে কি হবে? সেই খাবারটা পচতে থাকবে।
যখনই এই খাবারটা আমাদের কোলনের ভেতরে পচতে থাকবে তখন কি হবে, আমাদের শরীরের ভেতরে থাকা মিউকাস মেমব্রেন আপনি যদি জিভ দিয়ে এই গালের ভেতরে ঘষেন দেখবেন একটা হড়হড়ে একটা জায়গা পাচ্ছেন। ঠিক তেমনি আমাদের কোলনের ভেতরে একটা হড়হড়ে দেওয়াল আছে যেটাকে বলছি আমরা মিউকাস মেমব্রেন। যখন খাবারটা পচে যায় তখন এই মিউকাস মেমব্রেনটা গলে গলে বেরিয়ে আসে, তৈরি করে কি আমা, যাকে আমরা বাংলা ভাষায় বলি আমাশা। তাহলে এই যে আমা সে কি করে, আমার রক্তের সঙ্গে মিশে যায় এবং যাকে আমরা বলছি টক্সিন বা সামা, এবং তার ফলে এই এলাকায় ভয়ঙ্কর একটা বায়ু বেড়ে যায়, ভয়ঙ্কর বায়ু। এবং এই বায়ু বেড়ে গিয়ে যদি বুকে বাড়ি মারে তাহলে আমার বুকের প্রবলেম, আমার বুকের ব্যথা হবে, বুকের যন্ত্রণা হবে। এই সময় যদি আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু কি বলবে, আপনি আগে পরীক্ষা করুন, আপনার হার্ট ব্লক হয়ে গেছে, কিংবা আপনার হার্টের অপারেশন করতে হবে, কিংবা আপনার হার্টে স্টেন লাগাতে হবে। এটা হয় কি হয় না? তার মানে প্রবলেমটা কোথায় আছে? প্রবলেমটা হয়েছে আমার নিচে বা কোলনে, আর ট্রিটমেন্টটা কোথায় হয়ে গেল? বুকে। সুতরাং সারা জীবন আপনার বুকের অপারেশন করার পরেও কিন্তু ওই যন্ত্রণাটা কোনোদিন সমস্যার সমাধান হবে না। তার কারণ মডার্ন মেডিকেল সায়েন্স কী করে, সিমটমস ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করে। সিমটমস মানে কি, আগুন লেগেছে এখানে, ধোঁয়া উঠছে এখানে, সুতরাং সিঁড়ি নিয়ে পৌঁছে গেছে ডাক্তাররা তাদের ধোঁয়া সাফ করার জন্য। কারণ তাদেরকে এটাই পড়ানো হয়েছে। আগুনটা নিভিয়ে দিলে যে ধোঁয়াটার আর পরিষ্কার করার দরকার ছিল না সেটা কিন্তু তারা জানে না। এই প্রেশার যদি আপনার গলায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে তাহলে থাইরয়েড, যদি এই প্রেশার আপনার মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে দ্যাট ইজ কল্ড মাইগ্রেন, আর যদি এই প্রেশার আপনার হাঁটুতে এসে প্রেশার ক্রিয়েট করে তার মানে আর্থারাইটিস। আবার যদি এই প্রেশার আপনার পেছনে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, ডাক্তাররা কি বলে L4 L5 বেঁকে গেছে। আসলে কেন বেঁকে গেছে? তার কারণ এত হাওয়ার প্রেশার এখানে গিয়ে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যাকে আমরা বলি সাইটিকা বাত। তাহলে এই সমস্তের কারণ কি? এই সমস্তের কারণ হচ্ছে আমাদের শরীরের বায়ু। কেন? কারণ আমার ভুল খাওয়া, বেশি খাওয়া, খিদে নেই বা ডিএনএ বিহীন খাওয়ার জন্য। এখন যদি আমাকে সুস্থ হতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমার এই যে খাওয়া যেটা পড়ছিল পড়ে 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 পড়ে, সেইটা যদি সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাহলে কি হবে? লোকে বলে না পেট সাফ তো বিমারি মাপ। তার মানে আমার যদি পেট সাফ থাকে তাহলে কিন্তু আমার এই ধরনের বায়ু বাড়বে না, আর বায়ু না বাড়লে আমার কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তার মানে আমাদের শরীরে যদি বায়ুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু শরীরের অনেক কিছু জিনিস বা আমাদের এত যে রোগ, সেই রোগ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারি। এবার কথা হচ্ছে বায়ুকে ব্যালেন্স করতে গেলে আমাদের খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কী ধরনের খাবার খাবো আর কি খেলে আমাদের বায়ু নিয়ন্ত্রণ থাকবে, চলুন সেটা জেনে নিই। তার আগে দেখে নিই বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে কি খাই। বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে যেটা খাই দ্যাট ইজ ফল, ফ্রুটস। ফল আমাদের শরীরে 2 ঘন্টায় হজম হয়ে যায়, 2 আওয়ার্স। মানে ফল যদি আমরা খাই তাহলে ফল হজম হতে আমাদের শরীরে কত সময় লাগে? 2 ঘন্টা। এরপরে আমরা কি খাই? আমরা খাই শাকসবজি। শাকসবজি আমাদের শরীরে হজম হতে সময় লাগে 3 ঘন্টা। শাকসবজি মানে কুমড়ো, ঢ্যাঁড়স, পটল, পালং পাতা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এই সমস্ত যে শাকসবজি সেটা খেলে আমাদের হজম হয় 3 ঘন্টা। আর যদি ভাত, রুটি এই ধরনের খাবার খাই, ভাত, রুটি মানে কার্বোহাইড্রেট খাবার, সেটা আমাদের শরীরে হজম হতে কত সময় লাগে? 6 ঘন্টা। আর মাছ, মাংস যদি আমরা খাই, মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা, মাখন, এটা আমাদের শরীরে হজম হতে সময় লেগে যায় প্রায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, মানে 1 থেকে 2 দিন। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের খাবার দাবার। কিন্তু এই খাবার দাবারের মধ্যে কি ভুল হয়ে যাচ্ছে? সো এই যে প্রাত্যহিক জীবনে আমরা যে খাবারগুলো খাই, তাহলে এখানে কি ভুল হচ্ছে চলুন একটা খেলার মাধ্যমে আমরা দেখে নিই। খেলাটার নাম কি? দিল্লি থেকে কলকাতা ট্রেন আসছে। কোথা থেকে? দিল্লি থেকে কলকাতা। সেখানে কি ট্রেন আছে? সেখানে আছে মালগাড়ি, খুব আস্তে আস্তে চলে, জানি মালগাড়ি। আর কি আছে? লোকাল ট্রেন। লোকাল ট্রেন একটু দ্রুত চলে। আর আছে রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস খুব দ্রুত চলে, রাজধানী এক্সপ্রেস। তো এই 3টে ট্রেন একটা ট্রেন লাইন দিয়ে চলবে। আপনি কিভাবে এই 3টে ট্রেনকে একটা ট্র্যাকে চালাবেন? তাহলে প্রথমে যদি আপনি ভুল করে মালগাড়িকে ছেড়ে দেন তাহলে কি হবে? মালগাড়ি আস্তে 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 যাবে। আর এরপরে যদি আপনি রাজধানীকে ছাড়েন তাহলে কি হবে? রাজধানী তো ওর উপরে গিয়ে স্পিডে গিয়ে ঘাড়ের উপরে উঠে পড়বে, ভীষণ অ্যাক্সিডেন্ট।
তাহলে যদি আপনাকে একই ট্র্যাকে 3টে ট্রেনকে চালাতে হয়, তাহলে প্রথমেই কিন্তু আপনাকে ছাড়তে হবে কাকে? রাজধানী এক্সপ্রেসকে। রাজধানী এক্সপ্রেস সবার আগে বেরিয়ে যাবে, দেখুন পেছনের রাস্তা খালি। তখন আপনি বুদ্ধি করে কি করবেন? লোকাল ট্রেনকে ছাড়বেন, লোকাল ট্রেন তার পেছনে পেছনে যাবে, আর মালগাড়ি সবার পেছনে পেছনে। তাহলে দেখুন একই ট্র্যাকে 3টে ট্রেন কিন্তু চলছে কোনো দুর্ঘটনা ছাড়া। এবারে আপনি বলুন তো, এই যে আমাদের ফল, শাকসবজি, ভাত, রুটি, এটাকে যদি আমাদের মুখ থেকে এই কোলন 30 ফিটের এই যে দূরত্ব যদি ধরে নিই এটাই আমাদের ট্রেন লাইন, তাহলে এই ট্রেন লাইনে যদি আমাকে ট্রেন চালাতে হয়, তাহলে কাকে আমি চালাবো? আমার খাবার দাবারের মধ্যে রাজধানী এক্সপ্রেসকে, আমার খাবার দাবারের মধ্যে রাজধানী এক্সপ্রেসকে ফল, তার কারণ 2 ঘন্টায় হজম হয়ে যায়। তাহলে 2 ঘন্টায় রাজধানী যদি হজম হয়ে যায়, তাহলে কাল থেকে সকালবেলা খিদে পেলে খালি পেটে কী খেতে হবে? ফল খেতে হবে। কিন্তু আপনি ফল কখন খান? ভরা পেটে ফল, খালি পেটে জল। কারা শিখিয়েছে? আমাদের মা ঠাকুমারা। আর সে কারণেই দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশানঘাটে চল। বুঝতে পেরেছেন? তাহলে যারা এই শ্লোকটা তৈরি করেছিল তারা তাদের সুবিধার জন্য তৈরি করেছিল, তার কারণ ওটা করলেই, ভরা পেটে ফল আপনি খেলেই আপনি কিন্তু অসুস্থ হবেন। কেন? কারণ ভরা পেটে ফল খেলে ফল ফ্রুক্টোজ, আর যখন আমরা ভাত, মুড়ি, রুটি এদের পরে খাচ্ছি, ভাত, মুড়ি, রুটি মানে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটের পরে যদি ফ্রুক্টোজ খাওয়া যায়, আমার পেটের মধ্যে একটা ফার্মেন্টেশন প্রসেস চলে, তার ফলে ভয়ঙ্কর গ্যাস, এবং এই গ্যাস যদি আমার বুকের ওপর বাড়ি মারে তাহলে আমার হার্ট অ্যাটাক, আর যদি মাথায় গিয়ে বাড়ি মারে তাহলে কী হবে? আমার স্ট্রোক। যদি আপনি মারা যান তো কাহানি খতম, আর যদি বেঁচে যান সারা জীবন প্যারালাইসিস। ডাক্তাররা কি বলে? 1 ঘন্টা এলে বাঁচিয়ে দিতে পারতাম। 1 ঘন্টা আগে গেলেও 1 ঘন্টা পরে গেলেও আপনি বাঁচতে পারতেন না। তার কারণ কি? আপনার এই মৃত্যুর জন্য কে দায়ী? আপনার ভুল খাওয়া, ভুল সময়ে। তার মানে একটা মানুষ যদি সঠিক সময়ে সঠিক খাবার খেতে পারে, তাহলে সে তার হার্ট অ্যাটাক থেকে, তার ওই ব্রেন স্ট্রোক থেকেও সে কিন্তু বাঁচতে পারে। সুতরাং এবার থেকে যখনই আমাদের খিদে পাবে, আমরা কি করব? আমরা খালি পেটে ফল খাবো। এরপরে খিদে পেলে আমরা কি খাবো? শাকসবজি খাবো। এরপরে খিদে পেলে আমরা কি করব? ভাত, রুটি, মুড়ি এগুলো খাবো। এবার দেখুন, বারবার আমি একটা কথা আপনাদেরকে ব্যবহার করছি, খিদে পেলে খাবেন। কারণ খিদেটা কি? খিদেটা হচ্ছে আমাদের শরীরের একটা সিগন্যাল। কারণ শরীর বলছে আই এম রেডি, আমাকে খেতে দাও। তাহলে সেই সময় যদি কেউ খাবার খায়, তাহলে সেই খাবারটা কিন্তু হজম হতে পারে। কিন্তু যদি শরীর বলছে আমার খিদেই পায়নি, তখন যদি আমি খাবার খাই, তাহলে আমার শরীরে কিন্তু খাবারটা হজম হবে না, আমার শরীরে কিন্তু খাবারটা পচতে থাকবে, তার ফলে বায়ু তৈরি হয়ে যাবে। যেমন আমার শরীরে ঘুম পেলে ঘুমোতে হবে, বাথরুম পেলে টয়লেটে যেতে হবে, জল তেষ্টা পেলে জল খেতে হবে। যদি আপনি শরীরের এই নিয়মগুলো না মানেন, তাহলেও কিন্তু আপনার শরীর খারাপ হবে। তার মানে আমাদের শরীরকে যদি আমরা মনে করি এটা আমাদের পৈতৃক সম্পত্তি, তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার। তার কারণ শরীরের জন্য আমরা বেঁচে আছি। আমরা যদি নিয়মিতভাবে শরীরকে সহযোগিতা না করি, তাহলে শরীর কিন্তু একদিন আমাকে ছেড়ে চলে যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে? খিদে পেলেই খেতে হবে। তাহলে আমরা ফল খেলাম খালি পেটে, তারপরে খিদে পেলে আমরা শাকসবজি খাচ্ছি, শসা, গাজর, বিট, টমেটো। এরপরে আমরা চাইলে একটু ভাত রুটি খেতে পারি, কার্বোহাইড্রেট চেষ্টা করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার। কিন্তু মাছ, মাংস আমাদের জন্য খাবার নয়। কাদের খাবার? কুকুরের, বাঘের, সিংহের। কারণ প্রকৃতি তাদের মাংসকে ছিঁড়ে খাওয়ার জন্য বড় বড় দুটো দাঁত দিয়েছে, হাতে বড় বড় থাবা দিয়েছে, পায়ে নখ দিয়েছে। তার মানে তারা মাংসকে ছিঁড়ে খেতে পারে। আপনি মাংস ছিঁড়ে খেতে পারবেন? বটি কাটারি ছাড়া সম্ভব নয়। সুতরাং মাংস আমাদের খাবার নয়। যারা মাংস খায় তাদেরকে বলা হয় কার্নিভোরাস অ্যানিম্যাল, তার মানে তারা মাংসাশী প্রাণী। আর যারা শাকসবজি খায় তাদেরকে বলা হয় হার্বিভোরাস অ্যানিম্যাল। আর মানুষকে কি বলে জানেন তো? ওমনিভোরাস। কে যে ভুল করে লিখে দিয়েছে আমি জানি না। বেসিক্যালি মানুষ কিন্তু ওমনিভোরাস নয়, মানুষ হচ্ছে হার্বিভোরাস প্রাণী। কারণ হার্বিভোরাস প্রাণীদের সঙ্গে মানুষদের অনেক মিল আছে। দাঁতের মিল আছে, আমাদের স্টমাকের মিল আছে, আমাদের লার্জ ইন্টেস্টাইনের মিল আছে, কিংবা আমাদের যে গাট সিস্টেম, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক, তার সঙ্গেও কিন্তু মিল আছে হার্বিভোরাস প্রাণীদের সঙ্গে। সুতরাং আজকে যদি আমি মাংস বেশি বেশি করে খাই, আমি কিন্তু অসুস্থ হবই। কেন? কারণ মাংস খেতে গেলে প্রথম আপনার যেটা লাগবে সল্ট বা নুন। মাংস খেতে গেলে নুন লাগবে। দেখুন, বাঘ যখন মাংস খাবে সে কিন্তু আপনার বাড়িতে এসে বলবে না এক বাটি নুন দেবে ভাই, মাংস খাবো।
বলবে না কিন্তু, কারণ সে ডাইরেক্ট হরিণটাকে ধরে আর খেয়ে নেয়, সে কিন্তু কোনো নুন মশলা কিচ্ছু মাখায় না। কিন্তু আপনি যদি মাংস খেতে চান তখন কিন্তু আপনার নুন লাগবে, চিনি লাগবে, মশলা লাগবে, অনেক কিছু জিনিস লাগবে। তার মানে নুন বেসিক্যালি আমাদের জন্য খাবার নয়। এবার আপনি বলবেন, বললেই হলো আমি প্রতিদিন নুন খাই, তাই যদি হয়ে থাকে আপনি 1 চামচ নুন আপনি, আপনার ছেলে, আপনার স্ত্রী সবাই 1 মিনিট নিয়ে বসে থাকুন, কিছুক্ষণ পরে দেখবেন গালে ছালা পড়ে গেছে এবং ওখান থেকে রক্ত আসছে। এবার ভাবুন, যদি নুন আপনার জন্য বন্ধু হয়ে থাকে তাহলে মুখ থেকে কেন ছালা পড়বে? কারণ আপনার স্কিন বা আমাদের চামড়া নুন সহ্য করতে পারে না। আমরা সকাল থেকে রাত্রি অবধি কত নুন খাচ্ছি, কচুরি, পুরি, রুটি, ভাত, মাছ, সবজি সবেতেই নুন নুন নুন। তার মানে বস্তা বস্তা নুন খাওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে শরীরের অনেক কিছু প্রবলেম, এবং ব্লাড প্রেশার সেটার জন্য ভয়ঙ্করভাবে দায়ী হচ্ছে নুন। তার কারণ নুন যদি আপনি খাবার টেবিলে 1 চামচ রেখে দেন, সকালে এসে দেখবেন সেটা নুন নেই, সেটা জল হয়ে গেছে। তাহলে নুন কি করেছে, প্রকৃতির এই জলকে অ্যাট্রাক্ট করে নিজে ধরে রেখে দিয়েছে, তার ফলে টেবিলে নুনের জায়গায় জল পড়ে আছে। আমরা যখন বেশি বেশি করে নুন খাই তখন কি করে, আমাদের শরীর জলকে অ্যাট্রাক্ট করে এবং তার ফলে কি হয়, আমাদের শরীরে ভাবুন 5 লিটার রক্ত। এবার অতিরিক্ত নুন খাওয়ার জন্য সেই রক্তের ভলিউম যখনই বেড়ে যায়, অত পরিমাণ রক্ত আমাদের শরীরে থাকতে পারে না। তার ফলে কি হয়, একটা প্রেশার তৈরি হয়, দ্যাট ইজ কল ব্লাড প্রেশার। সুতরাং ব্লাড প্রেশার হলে লোকে বলে না বেশি বেশি নুন খাবেন না, কেন? তার কারণটা হলো এটা। এবারে চিনি আমাদের খাবার নয়, কারণ চিনি যখনই আমরা খাবো আমাদের শরীরে প্রচুর পরিমাণে চলে যাবে সালফার। সালফার মানে কি, বারুদ। ভাবুন, আতশবাজি, ঝুরঝুরি, চরখি, তুবড়ি, রং মশাল, এসবে কি লাগে? সালফার লাগে। ভাবুন, আপনি চিনি দিয়ে কেক তৈরি করেছেন, হ্যাপি বার্থডে টু ইউ করেন না ছেলেদের, হ্যাপি বার্থডে। এবার ভাবুন তাতে কী আছে, চিনি ভর্তি আছে। একটা ছোট্ট বাচ্চা চিনি খাচ্ছে, আপনি ভাবছেন তার জন্মদিন, তার আয়ু বড় হোক, আর তাকে দিচ্ছেন কি, সালফার। তার আয়ু বড় কোথা থেকে, ছোট হবে। সুতরাং সকাল থেকে রাত্রি অবধি একটা মানুষ চায়ে চিনি, খাবারে চিনি, পায়েসে চিনি, সমস্ত রকম ফুডে এখন ধরনের চিনি পাওয়া যায়। তার মানে এই যে চিনি, সেগুলো কি সালফার, এবং সেই সালফার আমাদের শরীরকে গিয়ে আমাদের শরীরকে ক্ষতি করে দেয়। এই যে চিনির কল ভারতবর্ষে শুরু হয়েছিল কখন, যখন বিদেশিরা এই দেশে এসেছিল। দেশ স্বাধীন হয়ে গেছে আজ 78 বছর প্রায়, কিন্তু সেই চিনির কল থেকে গেছে। চিনির কল তো নয়, যেন গ্যাঁড়া কল। তার কারণ কি, এই চিনি আপনি খাবেন, শরীর আপনার খারাপ হবে, এবং তারপরে আপনাকে কী করতে হবে, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদের দরজা দরজা আপনাকে ঘুরে বেড়াতে হবে, তাদের ডাক্তার, তাদের ওষুধ, তাদের সমস্ত কিছু টিকা আপনাকে নিতে হবে। সুতরাং চিনি আপনার শরীরকে করে দেয় মিনি। তাহলে চিনি যদি আপনি খান তাহলে কিন্তু আপনার শরীরে ক্যান্সার, আলসার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, মেনিনজাইটিস সব কিছু হতে পারে। চিনি আমাদের জন্য খাবার নয়। 3 নম্বর, যদি আমরা দেখি তেল, তেল কাঁচা খাওয়া ভালো, কিন্তু তেল যখন কড়ায় পড়ে একটা ধোঁয়া ওঠে না, সেই ধোঁয়া যখন উঠে যায় একটা কেমিক্যাল রিয়াকশান হয়, পড়ে থাকে কি, কার্বন। বাজার থেকে কচি কচি সবজি আমরা কিনে নিয়ে আসি, তারপরে স্ত্রীকে দিয়ে বলি রান্না করো। কড়ায় তেল দিয়ে স্ত্রী বসে আছে, এরপরে ধোঁয়া উঠছে, তারপরে ওই কড়ার ভেতরে কার্বনটা পড়ে রইল। সেই কার্বনের ভেতরে কি হচ্ছে, আমরা ঢ্যাঁড়স, পটল, কুমড়ো দিয়ে যখন রান্না করছি, এবং সেই রান্নাটা করে যখন আমরা বাড়ির সবাই খাচ্ছি কি, কার্বন। আলকাতারা দেখেছেন, রাস্তার পিচ দেখেছেন, সেটাও কিন্তু কার্বন। তার মানে এই যে কড়ার তেলটা যখন ধোঁয়া হয়ে উঠে যায়, দেখবেন রান্নাঘরের দেওয়ালে আপনি হাত দিয়ে ঘষে ঘষে দেখবেন, আপনি সাবান দিয়েও ধুলেও কিন্তু সেই এই চটচটে জিনিসটা যাবে না, কারণ সেটা পিওর কার্বন বলে রাস্তার পিচের মতো, আলকাতারের মতো আটকে থাকে। সেইটা যদি দিনের পর দিন আপনি খান তাহলে আপনি খাচ্ছেন কি। এরপরে 4 নম্বর কি, আগুন। আমরা যা কিছু খাই সমস্ত রান্না করে খাই, আগুন মানে ফায়ার। আপনি যদি একটা আমের আঁটিকে আগুনে পুড়িয়ে তারপরে মাটিতে পুঁতে দেন গাছ বেরোনোর জন্য, সেখান থেকে গাছ বেরোবে? কোনো মতেই বেরোবে না। তার কারণ কি, সবাই জানে আঁটিটা মারা গেছে। তাহলে আপনি যখন খাবারটাকে রান্না করছেন, পটল, ঝিঙে, কুমড়ো, বেগুন আগুন দিয়ে, তখন কি হচ্ছে, ওই খাবারের ভেতরে থাকা ডিএনএ, দ্যাট ইজ ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার ইকুয়াল টু 0। তার মানে সমস্ত খাবারটা কী হলো, 0 হয়ে গেল। এবার আপনারা সপরিবারে তাহলে খেলেন কি? প্রথমে নুন দিয়ে, চিনি দিয়ে, তেল দিয়ে আগুনে পুড়িয়ে পুরো খাবারটাকে যখন সর্বনাশ হলো, সেই সর্বনাশযুক্ত খাবারটাকে যখন আপনি খাচ্ছেন, আপনি বলছেন আমি প্রোটিন খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, মিনারেলস খাচ্ছি। তাহলে কোথায় প্রোটিন, কোথায় ভিটামিন? সুতরাং এই ধরনের খাবার যখনই শরীরে যাবে, শরীর তাকে চিনতে পারবে না, শরীর বদহজম হবে। আর বদহজম হলেই শরীরে কী হবে, বায়ু বা ভাতা বেড়ে যাবে। বায়ু বা ভাতা বেড়ে গেলে আপনার শরীরে সমস্ত রকম রোগ হতে পারে।
আমাদের শরীরে এই ধরনের রোগের জন্য কিন্তু এই ধরনের খাবার দাবার দায়ী। এবার যদি দেখেন একটা মানুষ এক একটা জায়গায় যায়, এক এক রকমের খাবার খায়, কিন্তু একটা ছাগলকে নিয়ে যদি আপনি চেন্নাইতে যান, দেখবেন ছাগলটা গিয়ে কিন্তু ওখানে ঘাস খাচ্ছে, আর আপনি কি খাবেন? ইডলি, ধোসা। আবার যদি ওই ছাগলটাকে নিয়ে আপনি বম্বে চলে যান, আপনি ওখানে গিয়ে কী খাবেন? বড়া পাও। ছাগল কি খাবে? ঘাস খাবে। গুজরাটে গিয়ে আপনি ভাবড়া, খাবড়া, ধাবলা, ধোগলা এই ধরনের খাবার খাবেন, আর ছাগল কি খাবে? ছাগল ঘাস খাবে। ওই ছাগলকে নিয়ে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসেন, কলকাতায় চলে আসেন, আপনি কি খাবেন? ভাত, মাছ, রসগোল্লা, আর ছাগল ঘাস খাবে। আবার যদি একটু পাসপোর্ট ভিসা তৈরি করে যদি ছাগলকে নিয়ে লন্ডন, আমেরিকা, চীন, জাপান চলে যান, ওখানে গিয়ে আপনি পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, পেপসি এগুলো খাচ্ছেন, না ছাগল কি খাচ্ছে? ছাগল ঘাসই খাচ্ছে। সেই জন্য ছাগল কোনোদিন অসুস্থ হয় না, মানুষ অসুস্থ হয়ে পড়ে। তার কারণ ছাগল সারা জীবন ছাগলের খাবার খায়। ছাগলের এইটুকু বুদ্ধি আছে যে কি খেতে হয়, কতটা খেতে হয়, কখন খেতে হয়। কিন্তু মানুষ এখনও পর্যন্ত জানে না কতটা খেতে হয়, কখন খেতে হয়। এই সমস্যাটাই কিন্তু মানুষকে বারবার করে অসুস্থ করে। সুতরাং আপনাকে যদি সুস্থ হতে হয় তাহলে কি করতে হবে? আপনার খাবারটা খেতে হবে। লোকে বলে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। একটা ছাগলের আহার আছে, একটা মাছের আহার আছে, একটা গরুর আহার আছে। মানুষের আহার বলছে অনলাইনে অর্ডার করে দেবো, হোটেল থেকে খাবার কিনে খেয়ে নেব। মানুষেরও কিন্তু আহার আছে। মানুষের আহার কি? প্রকৃতি যা দিয়েছে। একটা মানুষ যদি প্রকৃতির খাবার খেয়ে থাকতে পারে, সে কিন্তু সুস্থ হয়ে যাবে। এ দেখুন না, আজ থেকে প্রায় 15 বছর আগে আমার ডায়াবেটিক হয়েছিল। এই যে চোখে চশমা পরে আছি, অনেকে প্রশ্ন করে, আপনি যদি এত ভালো তাহলে চোখে চশমা পড়তে হয়েছে কেন? আমি যখন গ্র্যাজুয়েশন করছি, আমার এমন কনস্টিপেশনের প্রবলেম, আমার এই বাম চোখের রেটিনাটা ফুটো হয়ে যায়। তার জন্য আমি চেন্নাইতে গিয়ে পর্যন্ত চেষ্টা করি আমার চোখটাকে ঠিক করার। ডাক্তাররা অনেক রকম টেস্ট, পরীক্ষা নিরীক্ষা করে বলে টক্সমোপ্লাজমা ভাইরাস। কিন্তু পরে যখন আমি আয়ুর্বেদা নিয়ে পড়াশোনা করেছি, রিসার্চও করেছি, তখন জানতে পেরেছি এসব টক্সমোপ্লাজমা ভাইরাস টাইরাস কিছু নয়। পেট সাফ তো বিমারি মাপ। আপনার যদি চোখে মোটা চশমা থাকে, তার মানে জানতে হবে আপনার পেটে কিন্তু অপরিষ্কার। তার মানে যার চোখ যত মোটা চশমা, তার তত বেশি কনস্টিপেশনের প্রবলেম। তাহলে সেই যে আমার চোখের প্রবলেম হয়েছিল, তার জন্য আমাকে চশমাটা এখনও পড়তে হয়। কিন্তু আজকে সেই প্রবলেমটা নেই। তার কারণ আয়ুর্বেদার এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানকে যখন নিজের সঙ্গে আমি জড়িয়েছি, নিজেকে যখন মেনে চলি, তখন কিন্তু আমার এই প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম যে আমাদের শরীর কেন খারাপ হয়। এটা কি? ভারতীয় আয়ুর্বেদা বিজ্ঞান। এই আয়ুর্বেদা বিজ্ঞান ছাড়া আপনি জীবনে সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে যেটা মানুষের বড় প্রবলেম, মানুষের খাওয়া বদলে গেছে, মানুষের জীবনযাপন বদলে গেছে। মানুষের জামা কাপড় বদলে যাওয়ার ফলে মানুষ ভেবেছে তার ভেতরের যে অর্গান, সেগুলো নাকি বদলে গেছে। একটা ভাবুন তো, 1 লক্ষ বছর আগে যখন এই পৃথিবীতে মানুষ এসেছিল, তখন মানুষ কি? উলঙ্গ, জামা কাপড় ছিল না, ঘর বাড়ি ছিল না, রাস্তাঘাট ছিল না। মানুষ সব বানিয়েছে মানুষের বুদ্ধি দিয়ে। মানুষ অনেক উন্নত হয়েছে। তো এই উন্নতি সব কিন্তু বাইরের, শরীরের ভেতরে কিন্তু কোনো উন্নতি ঘটেনি। সেদিনও যেমনভাবে নিঃশ্বাস নিতাম, সেদিনও যেমনভাবে আমাদের খাওয়া দাওয়া হজম হতো, সেদিনও যেমন 9 মাস 10 দিন লাগতো একটা পৃথিবীতে বাচ্চা আসতে, আজও কিন্তু তাই লাগে। আজকে রাষ্ট্রপতির বাচ্চা খুব দ্রুত, আর একজন রিক্সা চালায় তার বাচ্চা খুব ধীরে ধীরে আসবে, এরকম কিন্তু নয়। তার মানে প্রকৃতির কাছে সবাই কিন্তু সমান। যেমন প্রচুর টাকা থাকলে আপনি সুস্থ হতে পারবেন না। ভাবুন তো মাইকেল জ্যাকসনের ব্যাপার। 50টা ডক্টর নিয়ে ঘুরে বেড়াতো। কি? সে দীর্ঘদিন বাঁচবে, 120 বছর বেঁচে থাকবে, 48 বছর বয়সে মারা গেল। তার কারণ পয়সা তাকে বাঁচাতে পারেনি। তার কারণ তার জীবনযাপন ছিল কি? মেডিসিন নির্ভর, ডক্টর নির্ভর, প্রকৃতি নির্ভর ছিল না। তার মানে শরীরের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। মানুষ যদি প্রকৃতির সঙ্গে থাকে, প্রকৃতির দেওয়া খাবার দাবার খায়, তাহলে কিন্তু মানুষ 100 বছর, 120 বছর বাঁচতে পারে। যদি ব্লু জোন সায়েন্সের কথা আপনি শোনেন, পৃথিবীতে এরকম 5খানা জায়গা আছে যেখানে মানুষ আজও পর্যন্ত বিনা ওষুধ, বিনা ডাক্তার, বিনা চিকিৎসা 120 বছর বাঁচে। কারণ তারা প্রকৃতির সঙ্গে থাকে, প্রকৃতির খাবার দাবার খায়। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে যেটা বড় সমস্যা হয়েছে, মানুষের বিশ্বাস। বিশ্বাস কেমন জানেন? অন্ধ। কারণ বিশ্বাস দিয়ে পৃথিবীতে কোনো কিছুই হয় না। বিশ্বাস সবসময় অন্ধ হয়, আর অন্ধবিশ্বাস মানুষকে কোনোদিন সুস্থ রাখতে পারে না। মানুষকে বাঁচতে হবে মানুষের বিবেক দিয়ে, মানুষের চেতনা দিয়ে। ওই একটা গল্প ছিল না, মুসলমানের হুকোতে নাকি চুমুক দিলে হিন্দুরা তাদের জাত চলে যায়, হিন্দুরা নাকি খ্রিস্টানদের হুকোতে চুমুক দিলে তাদের জাত চলে যায়। একটা ছোট্ট বাচ্চা সকালবেলা উঠে ওই হিন্দুর হুকো, মুসলমানের হুকো, খ্রিস্টানের হুকো একবার টান মেরে মেরে দেখছে জাত যায় কিনা।
তারপর দেখলো জাত যায়নি, তার নাম কি জানেন? বিবেকানন্দ। কারণ সে বিবেক দিয়ে, চেতনা দিয়ে দেখেছে। আপনার নামও বিবেকানন্দ হতে পারে যদি আপনি চেতনা দিয়ে দেখেন, চেতনা দিয়ে দেখতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় সমস্যা, মানুষের শরীর খারাপ হলেই মানুষ ডাক্তারের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। মানুষ ভাবে ডাক্তারের পেছনে লুকোলেই বুঝি আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ডাক্তারের পেছনে আপনি লুকোলে আপনার প্রবলেম কোনোদিন সলভ হবে না, বরং একটার পর একটা বেড়েই যাবে। আপনাকে রোগের সামনে দাঁড়াতে হবে, রোগটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। অনেক সময় বলে না ডাক্তারবাবু যে আপনাকে অনেক শক্ত হতে হবে, কারণ ডাক্তারবাবুও জেনে গেছে যে তার ওষুধে কোনো কাজ করছে না। তখন মনকে শক্ত করতে বলা হয়। অনেক সময় অনেক শক্তিশালী মানুষ কিন্তু মনের জোরে ওই রোগ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসে। কিভাবে সম্ভব? সম্ভবটাই এটাই, প্রকৃতির মধ্যে তার শক্তি লুকিয়ে আছে, প্রকৃতির মধ্যে তার ইমিউনিটি পাওয়ার লুকিয়ে আছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এবং আমাকে চেতনা দিয়ে বাঁচতে হবে। চেতনা কি? চেতনা হচ্ছে আপনার শরীর টিকে থাকবে শুধুমাত্র প্রাকৃতিক আহারে। যদি প্রকৃতির আহার খান তবেই সুস্থ, আর যদি প্রকৃতির আহার না খান তাহলে অসুস্থ। এখন তো আবার ফাস্ট ফুডের চল। ফাস্ট ফুড মানে জানেন? জীবনের শেষ খাবার, মানে শেষ দিন যাওয়ার জন্য খুব দ্রুত আপনাকে পৌঁছে দেবে যে খাবার, তার নাম ফাস্ট ফুড। আজকে প্রতিটা পরিবারে ফাস্ট ফুড, ফাস্ট ফুড, ফাস্ট ফুড। সুতরাং এই ফাস্ট ফুডের চক্করে আপনার এবং আমার জীবন ডায়াবেটিক, আলসার, ক্যান্সার এই সমস্ত রোগে ভরে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবং আমার অর্গানাইজেশন তৈরি করেছে এমন একটা আহার, যে আহারটা আপনাকে সম্পূরক আহার দেবে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। সেই খাবারগুলোতে কি আছে? আমাদের মাংস, আমাদের শরীরের হাড়, আমাদের শরীরের রক্ত তাকে ব্যালেন্স করবে, আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করবে, আমাদের শরীরের হরমোন সিস্টেমকে ব্যালেন্স করবে। একটা মানুষের নার্ভাস সিস্টেম, একটা মানুষের যদি হরমোন সিস্টেম, আর একটা মানুষের যদি রক্ত, মাংস, হাড় এগুলো ঠিক হয়ে যায়, তাহলে মানুষের তো কোনো রোগ থাকবে না। এগুলো কি? ব্লু জোন সায়েন্সের আহার। তাহলে ব্লু জোন সায়েন্সের আহার খেয়ে মানুষ যেমন অনেক দিন বেঁচে থাকে, 100 বছর, 120 বছর, ঠিক তেমনি আপনার আলসার, আপনার ক্যান্সার, আপনার ডায়াবেটিক, এই সমস্ত রোগ যেটা কিনা শরীর থেকে তৈরি হচ্ছে, সেই রোগগুলোকে কিন্তু সারিয়ে ফেলা যাবে শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে। যদি বলেন গল ব্লাডার স্টোন, 1 মাসে গল ব্লাডার স্টোন 18 mm থেকে 5 mm হয়ে যেতে পারে, এরকম প্রচুর নমুনা আছে। ডায়াবেটিস, আমাদের কাছে 7 দিনে ডায়াবেটিক আবার রিভার্স হয়ে গেছে। ব্লাড প্রেশার খুব বেশি হলে 15 দিন। অনেকে বলছে আমার 90% ব্লকেজ, এক্ষুনি অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে, নাহলে নাকি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। 1 মাস সময় আছে আপনার কাছে, উইদাউট এনি অপারেশান, উইদাউট এনি মেডিসিন 1 মাসের মধ্যে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল, আপনার কোলেস্টেরল এবং আপনার 90% ব্লকেজকেও ঠিক করে ফেলা যায় শুধুমাত্র সঠিক খাবার দাবারের মাধ্যমে। দীর্ঘদিন ধরে আমরা এই কাজটাই করে চলেছি। অনেক হয়তো মনে করবে আমি মডার্ন মেডিকেল সায়েন্স বিরোধী, একদমই নয়। তার কারণ মডার্ন মেডিকেল সায়েন্স আমাদের ইমার্জেন্সি অনেক ট্রিটমেন্ট আছে যেখানে আমাদের সহযোগিতা করে। কিন্তু বেসিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সবথেকে যেটা বড় সমস্যা, ডায়াবেটিক, ব্লাড প্রেশার, আর্থারাইটিস, কিডনি কিংবা আপনার শরীরের থাইরয়েড, স্পন্ডেলাইটিস, এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু কোনো ওষুধের প্রয়োজন নেই। শুধু খাবার দাবারের বদল ঘটালেই আপনি সুস্থ হতে পারেন। আমার সঙ্গে যদি কথা বলতে চান, নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা আবার আসব আরও অনেক ভিডিওতে, যেখানে আপনাদেরকে বুঝিয়ে দেব কি করে ডায়াবেটিক হয়, হলে ঠিক করতে কি করে হবে, ক্যান্সার কেন হয়, যাদের ক্যান্সার হয়ে গেছে তারা কি করে ঠিক হবে, ব্লাড প্রেশার যাদের অনেক বেশি তারা কিভাবে ঘরে বসে ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন।